রাদারফোর্ড তার স্টুডেন্টদের নিয়ে একটা বিখ্যাত পরীক্ষা পরিচালনা করেন, সেটার নাম হলো আলফা বিচ্ছুরণ পরীক্ষা। কি নাম? আলফা বিচ্ছুরণ পরীক্ষা। এবার আমরা সেই আলফা বিচ্ছুরণ পরীক্ষাটা দেখব। রাদারফোর্ড তার দুইজন ছাত্রকে নিয়ে এই পরীক্ষাটা পরিচালনা করেন। একজনের নাম হলো হ্যান্স গাইগার, তোমরা নাম শুনে থাকবে, গাইগার মুলার কাউন্টারের যে গাইগার নাম, উনি মুলারও রাদারফোর্ডের স্টুডেন্ট, কথা বুঝতে পারছো? কিন্তু এই এক্সপেরিমেন্টে ছিলেন হলো হ্যান্স গাইগার। ওনার আরেকজন ছাত্র ছিল এখানে, তার নাম হলো মার্সডেন, ইএম মার্সডেন। এই দুইজন ছাত্রকে নিয়ে রাদারফোর্ড তার এই বিখ্যাত আলফা বিচ্ছুরণ পরীক্ষা পরিচালনা করেন। এখন দেখো রাদারফোর্ডের গবেষণার বিষয় কি ছিল। রাদারফোর্ড আসলে গবেষণা করতেন কি নিয়ে? রাদারফোর্ড গবেষণা করতেন তেজস্ক্রিয় রশ্মি নিয়ে, কথা বুঝতে পারছো? তো ওনার মাথায় একটা আইডিয়া আসলো যে দেখি তেজস্ক্রিয় রশ্মি কোনো বস্তুর উপর ফেললে কি ঘটনা ঘটে। তো এটা পরীক্ষা করার জন্য উনি দেখো এই যে কিছু যন্ত্রপাতি ব্যবহার করছেন, তার এক্সপেরিমেন্টাল সেটআপ দেখতে পাচ্ছ। এখন আমি বলি এখানে কি কি আছে। এই যে এখানে যে বক্স দেখতে পাচ্ছ, এই বক্সটা হলো লেডের তৈরি। এই লেডের তৈরি বক্সের মধ্যে উনি তেজস্ক্রিয় মৌল রাখেন হলো রেডিয়াম, এবং এই রেডিয়াম থেকে এই যে এখানে ধরো রেডিয়াম আছে, এই যে ছিদ্র দিয়ে তোমার তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে। তো এখানে মূলত যে রশ্মি ব্যবহার করা হয় সেটা হলো আলফা রশ্মি, এই জন্য এই পরীক্ষার নাম হলো আলফা বিচ্ছুরণ পরীক্ষা। তোমাদের কি মনে আছে আলফা কণাকে আমরা কিভাবে সাংকেতিক চিহ্ন, এই যে এইভাবে উপস্থাপন করি, হিলিয়াম 4 2। তো আলফার সাথে হিলিয়ামের মিল আছে, পার্থক্য হলো হিলিয়ামের 2টা ইলেকট্রন আছে আর আলফা কণার সাথে 2টা ইলেকট্রন নেই। এই জন্য আমরা আলফার সংকেতটাকে এই যে এইভাবে লিখি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে আলফা কণা কি, 1 মার্কসের কোশ্চেন আসে, তাহলে কি বলবো? আলফা কণা হলো হিলিয়াম পরমাণুর দ্বিধনাত্মক নিউক্লিয়াস। এই কথা বুঝতে পারছো? হিলিয়াম, ধরো আলফা কণা কি? আলফা কণা হলো হিলিয়াম পরমাণুর দ্বিধনাত্মক নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা পাতলা পাত দেখতে পাচ্ছ না? এটা হলো স্বর্ণপাত, স্বর্ণের তৈরি, এবং এই পাতের পুরুত্ব কত? এটা অনেক পাতলা, এটা এমসিকিউ হিসাবে আসে 0.0004 সেন্টিমিটার। এই পাতলা পাতের পুরুত্ব হলো 0.00404 সেন্টিমিটার। আর এই পাতলা পাতকে ঘিরে এই যে একটা বৃত্তাকার পর্দা আছে, এই বৃত্তাকার পর্দার উপরে তোমার এক ধরনের পদার্থের প্রলেপ দেওয়া থাকে, সেটা হলো জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইডকে বলা হয় অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। তোমাদের এমসিকিউ আসতে পারে নিম্নের কোনটি অনুপ্রভা সৃষ্টি করতে পারে, দেখবো অপশনে অবশ্যই জিঙ্ক সালফাইড থাকবে। আচ্ছা, এখন দেখো অনুপ্রভা কাকে বলে। অনুপ্রভা হলো ধরো কোনো রাসায়নিক পদার্থের উপর যদি ইউভি রশ্মি অথবা আলফা রশ্মি এগুলো পতিত হয় বা আঘাত করে, তখন ওই পদার্থটা দৃশ্যমান আলো, লাল, সবুজ, নীল এই বর্ণ প্রদর্শন করে। এই বিষয়টাকেই বলা হয় হলো অনুপ্রভা। কি কথা বুঝতে পারছো? আমরা পড়বো এটা পরে, আপাতত এইটুক বুঝে নাও। ধরো কোনো রাসায়নিক পদার্থের ওপর যদি ইউভি রশ্মি, আলফা রশ্মি এগুলো পড়লে ওইটা কি হয়, হঠাৎ একটা আলোর ঝলকানি দেখায়, দৃশ্যমান আলোর একটা ঝলকানি দেখায়, এটাকেই বলা হয় কি অনুপ্রভা। তো দেখো এই বিষয়টা আমি এইভাবে একটু দেখাই তোমাদের। ধরো এখানে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া একটা পর্দা আছে, ধরো এখান থেকে বোঝানোর জন্য বললাম যে এখান থেকে একটা আলফা কণা আসবে। তো এই আলফা কণা যখন এই জিঙ্ক সালফাইডের পর্দার উপর আঘাত করবে, দেখো এর বর্ণ চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হলো না? কি বর্ণ ছিল আগে? সাদা। সেখান থেকে দেখো এটা যখন আঘাত করবে তখন সে দৃশ্যমান আলো বর্ণ প্রদর্শন করবে। হঠাৎ আগে আলো ছিল না,
এই যে আলোর ঝলকানি, এটাকেই বলা হয় হলো অনুপ্রভা। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা এই এক্সপেরিমেন্টটা দেখব। প্রথমে আগে দেখো, এই এক্সপেরিমেন্ট শুরু করার আগে রাদারফোর্ড এই এক্সপেরিমেন্টের রেজাল্ট কি আশা করছিলেন সেটা আগে দেখো। এই যে এটা হলো তোমার জে জে থমসনের প্লাম পুডিং মডেল, পরমাণুর অভ্যন্তরভাগ। এই পুরো সবুজ অংশটা কি পজিটিভ চার্জ, আর এর ভিতরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো ইলেকট্রন। তো তোমাদেরকে আমি বলছিলাম আলফা কণা অনেক ভারী, ইলেকট্রন কি অনেক ভারী? ইলেকট্রন অনেক ভারী না। আর এরপরে দেখো তো, পজিটিভ চার্জগুলো পুরো পরমাণু জুড়ে সুষমভাবে ছড়িয়ে আছে, তার মানে এগুলো হালকাভাবে ছড়িয়ে আছে, এরাও কি ভারী না। কি কথা বুঝতে পারছো? দেখো বিষয়টা হলো এরকম, তুমি যখন পানিকে বরফে পরিণত করবা তখন কি শক্ত, ভারী, কিন্তু ওই পানি যখন জলীয় বাষ্পে পরিণত হয় তখন ওই জলীয় বাষ্প ভেদ করতে কি খুব শক্তি দিতে হবে, কিন্তু বরফ ভেদ করতে অনেক শক্তি দিতে হবে না? তো দেখো এখানে, এইখানে যে তোমার পজিটিভ চার্জগুলো আছে, পজিটিভ চার্জগুলো ঠিক ওই রকম জলীয় বাষ্পের মতো পুরো পরমাণু জুড়ে কি আছে, সুষমভাবে ছড়িয়ে আছে, তার মানে হালকাভাবে ছড়িয়ে আছে। আর ইলেকট্রন তো জানোই এর ভর খুবই কম, এই জন্য রাদারফোর্ড যে যে থমসনের মডেল যেহেতু তার সামনে আছে, এই জন্য উনি এই আলফা বিচ্ছুরণ পরীক্ষার রেজাল্ট আশা করছিলেন এরকম, যে যখন আলফা রশ্মিগুলো বা আলফা কণাগুলো এই স্বর্ণপাত ভেদ করে যাবে তখন সরল রেখায় চলে যাবে, মানে ডানে বামে কোনো দিকে বাঁক নিবে না। কেন বাঁক নিবে না? কারণ ওকে বাধা দেওয়ার মতো কোনো ভারী বস্তু পরমাণুর অভ্যন্তরে নেই। এই জন্য উনি আশা করছিলেন যে তার আলফা বিচ্ছুরণ পরীক্ষার রেজাল্ট হবে যে এরকম, যতগুলো আলফা রশ্মি আসবে এই যে সরল রেখায় সব বের হয়ে চলে যাবে। এখন দেখো বাস্তবে কি ঘটলো, এই যে দেখো আলফা রশ্মি কি হচ্ছে এখানে, এই যে আলফা কণা আসতেছে, দেখো তো সবই কি সরল রেখায় যাচ্ছে? তোমরা কি বুঝতে পারছো? এই যে মাঝে মধ্যে এদিক সেদিক ধাক্কা খাচ্ছে না, মানে এটাই হলো তোমার সেই অনুপ্রভা। জিঙ্ক সালফাইডের ওপর যেই পড়তেছে আমরা বুঝতে পারছি যে এখানে আলফা রশ্মি আঘাত করলো। তাহলে দেখো তো কি হচ্ছে এখানে, সব কিন্তু সরল রেখায় যাচ্ছে না, এই যে কিছু এদিকে গেল, ওই দিকে ধাক্কা দিল, একদম পিছনে গেল, সব সরল রেখায় গেল না। ঠিক আছে, তাহলে দেখো এটার রেজাল্টটা আমরা দেখি। আমরা এটার রেজাল্ট দেখলাম হলো এই যে এটা, আলফা রশ্মি বের হয়েছে, স্বর্ণপাতকে আঘাত করছে, সব রশ্মি স্বর্ণপাত ভেদ করে চলে যায় নাই, বেশিরভাগ গেছে, অধিকাংশ আলফা রশ্মি স্বর্ণপাত ভেদ করে চলে গেছে। তারপর দেখতে পাচ্ছি কিছু সংখ্যক আলফা রশ্মি ডানে বামে বেঁকে গেছে, আর কিছু সংখ্যক আলফা রশ্মি, এটার পরিমাণ আরো কম, একদম পিছনের দিকে বেঁকে আসছে, কিন্তু পিছনের দিকে আসলে পর্দা দিলে তো আর যাইতেই পারতো না, এই জন্য এমনও কিছু আলফা রশ্মি আসছে সেগুলো একবারে কি বিপরীত দিকে ফিরে আসছে, যদিও এদের সংখ্যা খুবই কম। তাহলে দেখো আলফা বিচ্ছুরণ পরীক্ষায় রাদারফোর্ড আশা করছিলেন যত আলফা রশ্মি এখান থেকে বের হবে সব সরল রেখায় যাবে, কিন্তু বাস্তবে কি দেখলো, অধিকাংশ গেছে, কিছু অংশ ডানে বামে বাঁকছে, তার চেয়েও কিছু অংশ সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসছে। তাহলে দেখো এখান থেকে বিষয়টা কি দাঁড়ালো, আলফা রশ্মি হলো ভারী, ওকে যদি ওর গতিপথকে যদি এইভাবে পরিবর্তন করতে হয় তাহলে পরমাণুর অভ্যন্তরে ওর চেয়েও ভারী একটা বস্তু থাকতে হবে, তা না হলে তো ওর গতিপথকে এভাবে বাঁকিয়ে দেওয়া সম্ভব ছিল না। কি কথা বুঝতে পারছো? এই যে আলফা রশ্মি ডানে বামে বেঁকে যাচ্ছে, এখান থেকে প্রমাণিত হলো যে 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 থমসন যে বলছেন যে পজিটিভ চার্জ সুষমভাবে ছড়ানো থাকে, এটা থাকে না। কি থাকে তাহলে? একটা নির্দিষ্ট জায়গায় জমা থাকে, আর ওই নির্দিষ্ট জায়গায় জমা থাকার কারণে যখনই ওই নির্দিষ্ট জায়গা দিয়ে আলফা রশ্মি যায় ধাক্কা খেয়ে বেঁকে যায়। কথা বুঝতে পারছো? যখনই ওই নির্দিষ্ট জায়গা দিয়ে যায় তখনই ধাক্কা খেয়ে কি হয়, ডানে বা বামে বেঁকে যায়। তো রাদারফোর্ড ওই পুঞ্জীভূত ধনাত্মক চার্জের নাম দেন হলো নিউক্লিয়াস, ওই পুঞ্জীভূত ধনাত্মক চার্জের নাম দেন কি নিউক্লিয়াস। এবং
উনি এই এক্সপেরিমেন্ট করার পর দেখো পরমাণুর অভ্যন্তর ভাগকে এই যে এইভাবে উপস্থাপন করে। দেখো এইভাবে উপস্থাপন করার পর ওনার পরীক্ষা যেটা করলো, ওনার এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে আমি মিলিয়ে দিব যে তার এই মানে এই মডেলের সাথে ওইটার কি মিল আছে, এক্সপেরিমেন্টাল রেজাল্টের মিল আছে। তাহলে দেখো উনি এই পরীক্ষায় কি কি পর্যবেক্ষণ করলেন এবং সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে এই যে এরকম অভ্যন্তর ভাগ আঁকলেন। তাহলে দেখো মিলাই আমরা 99% আলফা কণাই স্বর্ণপাত বা পাতভেদ করে চলে যায়। তো কেন চলে যায়? কারণ পজিটিভ চার্জ তো এভাবে ছড়ানো নাই, একটা নির্দিষ্ট জায়গায় জমা, আর ওর ভিতরটা কি ফাঁকা, এই জন্য অধিকাংশ আলফা কণাই স্বর্ণপাত ভেদ করে চলে যায়। তাহলে এখান থেকে ওনারা সিদ্ধান্ত নেন কি পরমাণুর অধিকাংশ স্থানই কি ফাঁকা, এই জন্যই আলফা রশ্মি, অধিকাংশ আলফা রশ্মি এই যে স্বর্ণপাত ভেদ করে এইভাবে স্বর্ণপাত ভেদ করে সরল রেখায় চলে যায়। কি কথা বুঝতে পারছো? এবার দ্বিতীয় পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত দেখো তো, মাত্র কয়েকটি কণা বেঁকে যায়। কেন বেঁকে যায়? অর্থাৎ ভিতরে এমন কোনো ভারী কণা বা বস্তু আছে ওর সাথে ধাক্কা খেয়ে বেঁকে যায়, এবং ওটার নাম তো কি দিছে? নিউক্লিয়াস। এটা তো আগেই বললাম তোমাদের। এই যে দেখো কেন বেঁকে যায়, এই যে আলফা রশ্মিটা এসে এই যে নিউক্লিয়াসের এখানে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার সাথে সাথে ওটা কি হয়? এই যে বেঁকে যায়, ধাক্কা খায়, ভারী আর একটা কণার সাথে ধাক্কা খায়, তার জন্য কি হয়? বেঁকে যায়। এরপর এরকম আরেকটা দেখো, ধরো আরেকটা আসলো, এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কি হলো? বেঁকে গেল। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো 20,000-এর মধ্যে মাত্র একটি কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে একেবারে এইভাবে হিসাব করলো কিভাবে 20,000-এর মধ্যে? ওই যে তোমাদের যে একটা যন্ত্রের নাম বললাম গাইগার মুলার কাউন্টার, ওই এক্সপেরিমেন্টটা করার সময় কয়টা আলফা রশ্মি আঘাত আনতেছে আর কয়টা আলফা রশ্মি বের হচ্ছে, ওই গাইগার মুলার কাউন্টার দিয়ে ওটাকে কাউন্ট করা যায়। বুঝতে পারছো? এই জন্য এই হিসাবটা ওনারা বলতে পারছে যে 20,000-এর মধ্যে মাত্র একটি আলফা কণা সোজা কি করে? বিপরীত দিকে ফিরে আসে। সেটা কোনটা? ধরো যে আলফা রশ্মি সরাসরি এই নিউক্লিয়াসকে হিট করে একবারে সরাসরি, শুধুমাত্র সেটাই কি একদম বিপরীত দিকে ফিরে যায়। অর্থাৎ যেটা এইভাবে সরাসরি আঘাত করে সেটাই কি করে? একদম বিপরীত দিকে ফিরে যায়। তো এখন প্রশ্ন হলো কেন 20,000-এর মধ্যে একটা, আরো বেশি নয় কেন? এর কারণ হলো নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। এই ক্ষুদ্র আকার হওয়ার কারণে 20,000-এর মধ্যে মাত্র একটা আলফা রশ্মি বিপরীত দিকে ফিরে যায়। এখন যদি নিউক্লিয়াসের আকার এই যে এত বড় হতো, তাহলে আরো বেশি বিপরীত দিকে ব্যাক করতো। তো এই যে আকার এরকম ক্ষুদ্র হওয়ার কারণেই 20,000-এর মধ্যে মাত্র একটা আলফা রশ্মি বিপরীত দিকে ফিরে যায়। এটাই হলো তোমার 3 নম্বর সিদ্ধান্ত। পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার অত্যন্ত ক্ষুদ্র। কি কথা কি বুঝতে পারছো? তাহলে আলফা বিচ্ছুরণ পরীক্ষার গুরুত্বপূর্ণ আবিষ্কার কি হলো এটার মাধ্যমে? মানে আমাদের জানা ছিল না যে পরমাণুর অভ্যন্তরে আসলে ধনাত্মক চার্জ কিভাবে থাকে, সেটা আমরা জানতে পারলাম যে ধনাত্মক চার্জ পরমাণুর অভ্যন্তরে ছড়িয়ে থাকে না, বরং একটা নির্দিষ্ট জায়গায় পুঞ্জীভূত বা জমা থাকে, এবং সেটা সিলেক্ট করছেন কোন জায়গা? রাদারফোর্ড একদম মাঝে থাকে। মাঝে থাকে বলে এই যে দেখো এই যে এই দিক দিয়েও তোমরা যে পরিমাণ কি বলে সরল রেখায় গেছে, এই পরিমাণও প্রায় ওই রকম পরিমাণও কি হয় ওই পাশ দিয়ে সরল রেখায় গেছে, আর মাঝামাঝির গুলো এগুলো বেঁকে গেছে, আর একদম হিট করে যেটা নিউক্লিয়াসকে সেটা সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে যায়। কি বুঝতে পারছো? তাহলে প্লাম পুডিং মডেল তো আর খাটলো না, গ্রহণযোগ্য থাকলো না। তাহলে এখন রাদারফোর্ডের এই পরীক্ষা অনুযায়ী পরমাণুর অভ্যন্তর ভাগ কেমন হবে? এটা আমরা বুঝলাম যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। তাহলে ইলেকট্রনের এখন অবস্থান কি হবে? কেন্দ্রে তো বুঝলাম যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে, এখন ইলেকট্রন গুলো কিভাবে থাকবে? তো এইটা রাদারফোর্ড কল্পনা করছেন সৌরজগৎ দেখে, যে পরমাণুর কেন্দ্রে যেমন মানে সৌরজগতের কেন্দ্রে যেমন সূর্য,
তাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ঘুরতে থাকে, ঠিক তেমনি ভাবে পরমাণুর অভ্যন্তর ভাগটাও এরকম। কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে।